কাতারে ইসমাইল হানিয়ার জানাজায় হাজারো মানুষের ঢল, লুসাইলে চিরনিদ্রায় শায়িত। ইরানি গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে হানিয়াকে হত্যা, বেরিয়ে এলো প্রকৃত কারণ। রাশিয়া যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময়, 16 বন্দির মুক্তি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। কাতারের দোহায় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার দ্বিতীয় জানাজার পর দাফন করা হয়েছে লুসাইলের রাজকীয় কবরস্থানে। এর আগে হানিয়ার জানাজায় অংশ নিতে এবং শ্রদ্ধা জানাতে দোহায় সমবেত হন হাজারো মানুষ। মুসলিম প্রধান দেশগুলো থেকে উপস্থিত হন অসংখ্য রাষ্ট্রীয় অতিথি। জানাজা ঘিরে দোহায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে হানিয়ার সম্মানে শুক্রবার শোক পালন করেছে তুরস্ক এবং পাকিস্তান। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। কাতারের লুসাইলে চিরনিদ্রায় শায়িত হলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। শুক্রবার কাতার ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে হানিয়ার জানাজায় অংশ নেন হাজারো মানুষ। পরে লুসাইলের একটি কবরস্থানে তাকে সমাহিত করা হয়। দোহায় হানিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় অতিথিরা। এ সময় ফিলিস্তিনি এবং মধ্যপ্রাচ্যের মানুষের প্রতি নৈতিক সমর্থন জানায় উপস্থিত জনতা। আমরা আজ এখানে এসেছি ফিলিস্তিনি জনগণ এবং আরব জনগণকে নৈতিক সমর্থন দিতে, হানিয়াকে বিদায় জানাতে। তিনি ইসরায়েল বিরোধী সংগ্রামী এক নেতা ছিলেন। ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জনগণের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তার বিদায়ে আমরা দুঃখ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। ইসমাইল হানিয়া একজন সৎ নেতা ছিলেন। আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করি। তিনি একজন শহীদ। আমরা তার দেখানো পথে চলতে চাই। আমি আশা করি খুব দ্রুত ফিলিস্তিনিদের বিজয় হবে। ইনশাআল্লাহ বিজয় সন্নিকটে। এছাড়া জানাজা এবং দাফনে উপস্থিত ছিলেন হানিয়ার পরিবারের সদস্য এবং ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর নেতারা। হামাস প্রধান ইসমাইল হানিয়ার বিদায় ঘিরে দোহায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কাতার কর্তৃপক্ষ। আমি এখানে জুম্মা এবং ইসমাইল হানিয়ার জানাজায় অংশ নিতে এসেছি। তিনি খুব ভালো মানুষ ছিলেন। যখন আমি শুনলাম হানিয়া মারা গেছেন, তখন আমার মনে হচ্ছিল আমাদের পরিবারের সদস্য হারিয়েছি। হানিয়া ফিলিস্তিনি জনগণের জন্য লড়াই করেছেন। এদিকে হানিয়ার সম্মানে শুক্রবার একদিনের শোক ঘোষণা করে তুরস্ক ও পাকিস্তান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি সংহতি জানাতে এই শোক ঘোষণা করেন। এর আগে গেল বুধবার ইরানের রাজধানী তেহরানে হানিয়াকে হত্যা করা হয়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হননি হামাজের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। তার মৃত্যু হয়েছে লুকোনো বোমার বিস্ফোরণে। রাষ্ট্রীয় অতিথি হিসেবে তেহরানের যে বাসভবনে তিনি ছিলেন, সেখানে আগেই পাতা ছিল শক্তিশালী বোমাটি। রিমোট কন্ট্রোলে ঘটানো হয়েছে বিস্ফোরণ। ইরানি গোয়েন্দাদের চোখ এবং ইসলামিক গার্ডসের কঠোর নিরাপত্তা ফাঁকি দিয়ে সুরক্ষিত বিল্ডিংটিতে কিভাবে বোমা রাখা হয়েছিল সেটি এখনও রহস্য। তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্ত হত্যার ধরনের সঙ্গে এর মিল দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। কোনো জঙ্গি বিমান কিংবা ড্রোন থেকে ফেলা ক্ষেপণাস্ত্রের আঘাতে নয়, বরং দূর থেকে নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ছিল শীর্ষ এই নেতার মৃত্যুর কারণ। ইরানের রাজধানী তেহরানের যে গেস্ট হাউসে তিনি অবস্থান করছিলেন, সেখানে 2 মাস আগে থেকেই পাতা ছিল উচ্চ ক্ষমতাসম্পন্ন এক্সপ্লোসিভ ডিভাইস। 2020 সালে প্রায় একই পদ্ধতিতে রিমোট কন্ট্রোল রোবট দিয়ে হত্যা করা হয় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে। মধ্যপ্রাচ্য, ইরান ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদনে লুকানো বিস্ফোরকে হানিয়ার মৃত্যু তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। যে ভবনে বিস্ফোরণ ঘটে সেটি পরিচালনা করত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। উত্তর তেহরানের অভিজাত এলাকায় নেশাত নামের বাড়িটি ছিল খুবই সুরক্ষিত। ইরান সফরে এর আগেও বেশ কয়েকবার এখানে উঠেছিলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে অবস্থান করছিলেন ইসমাইল হানিয়া। ভবনটিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পরপরই রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘটানো হয় বিস্ফোরণ। বিস্ফোরণের ধাক্কায় কেঁপে ওঠে গোটা বিল্ডিং। আংশিকভাবে ধসে পড়ে একাংশের দেয়াল। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া মধ্যপ্রাচ্য ও ইরানি কর্মকর্তাদের তথ্য অনুসারে ঘটনার সময় ছিল বুধবার রাত প্রায় 2টা। ইসমাইল হানিয়ার পাশের রুমেই অবস্থান করছিলেন ফিলিস্তিনের আরেকটি সশস্ত্র সংগঠনের নেতা জিয়াদ আল নাখালাহ।
বোমা বিস্ফোরণে তার কোনো ক্ষতি হয়নি। যে রুমে তিনি ছিলেন সেটাও মোটামুটি অক্ষতই ছিল। এই থেকেই ধারণা করা হচ্ছে হানিয়া হত্যায় নির্ভুল পরিকল্পনা করেছিল ইসরায়েল। অবশ্য এই হত্যাকাণ্ডের দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তেল আবিব। ইরানের মাটিতে কিভাবে হানিয়াকে হত্যা করা হয়েছে সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তাসনিম নিউজ এজেন্সি, ইসলামী গার্ডসের প্রচার মাধ্যম সহ তেহরানের সরকারি সূত্রগুলো জানায়, মিসাইলের মতো কিছু একটা আঘাত হেনেছিল হানিয়ার ঘরের জানালায়। সেখান থেকেই ঘটে বিস্ফোরণ। কিন্তু এই ধারণার বিপরীতে প্রশ্ন উঠেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সবার অজান্তে দেশটির রাজধানীতে বিমান হামলা কি আসলেই সম্ভব? ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা বাহিনী মোসাদের রয়েছে বিদেশের মাটিতে গুপ্ত হত্যা চালানোর বিশেষ কুখ্যাতি। এর আগেও মোসাদের হাতে খুন হয়েছেন ইসরায়েল বিরোধী অনেক নেতা। ধারণা করা হচ্ছে কয়েক মাস আগেই শুরু হয়েছিল হানিয়া হত্যার পরিকল্পনা। মোসাদকে ঠেকাতে ইরান ও তার সমর্থিত সশস্ত্র সংগঠনগুলো কি পদক্ষেপ নেয় সেটা এখন দেখার বিষয়। পাশাপাশি হানিয়া হত্যা, ইরান ইসরায়েল উত্তেজনা, লেবানন সিরিয়া পরিস্থিতি সবকিছু মিলে মধ্যপ্রাচ্যের ঘনিয়ে ওঠা যুদ্ধ পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তার দিকে থাকবে আন্তর্জাতিক মহলের নজর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পর এখন আলোচনায় কে হচ্ছেন পরবর্তী হামাস প্রধান। এরই মধ্যে উঠে এসেছে হামাসের কয়েকজন ত্যাগী নেতার নাম, যাদের মধ্যে এগিয়ে আছেন হামাস আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা খালিদ মেশাল। তবে হামাসের অন্যতম সহযোগী দেশ ইরানের অপছন্দের তালিকায় আছেন এই মেশাল। কিন্তু কেন? বিস্তারিত মীর ফজলে রাব্বি রিপোর্টে। বাগানের সব ফুলকে ধ্বংস করলেও বসন্তের আগমন কখনো ঠেকানো যায় না। ঘটনা কিংবা দুর্ঘটনার পরিক্রমায় আজকের বর্তমান জন্ম দেয় নতুন ভবিষ্যতের, হাল ধরে নতুন কেউ। আর ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের জন্য সেটি আরও বেশি সত্য। ইরানে হামলার শিকার হয়ে প্রাণ হারালেন ফিলিস্তিনি জনগণের আশার প্রদীপ হামাস নেতা ইসমাইল হানিয়া। কিন্তু এই প্রদীপ মোটেও নির্ভার নয়। তার আকস্মিক এই হত্যাকাণ্ডের পর প্রশ্ন উঠেছে, হানিয়াবিহীন হামাসের হাল ধরবেন কে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, এই তালিকায় অনেকের নাম থাকলেও মুক্তির সেই প্রদীপ হাতে নিয়ে নেতৃত্বের গুরু ভার কাঁধে তুলে নিচ্ছেন হামাস আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা খালেদ মেশাল। ইসমাইল হানিয়া নিহতের পর হামাসের কয়েকটি সূত্র বলেছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিসাবে দায়িত্ব পালন করে যাওয়া মেশালই গোষ্ঠীটির নতুন নেতা হতে যাচ্ছেন। 1956 সালে সিলোয়াদের পশ্চিম তীরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন খালেদ মেশাল। 1974 সালে কুয়েত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং শীঘ্রই ছাত্র রাজনীতিতে জড়িত হন। তিনি 1977 সালে ফিলিস্তিনি ছাত্র ইউনিয়নের নির্বাচনে ইসলামিক জাস্টিস লিস্টের নেতৃত্ব দেন। স্নাতক হওয়ার পর মেশাল পদার্থবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে পেশাগত জীবন শুরু করেন। এরপর 1984 সালে হামাস গঠনের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে সম্পূর্ণরূপে রাজনীতিতে যুক্ত করেন। 1996 থেকে 2017 সাল পর্যন্ত তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সভাপতিত্ব গ্রহণ করেন। 2004 সালে শেখ আহমেদ ইয়াসিনের মৃত্যুর পর এর নেতা নিযুক্ত হন। 1997 সালের 25 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার নিরাপত্তা মন্ত্রিসভার নির্দেশে মোসাদের এজেন্টরা তাকে হত্যার চেষ্টা করে। মোসাদ এজেন্টরা জাল কানাডিয়ান পাসপোর্ট নিয়ে জর্ডানে প্রবেশ করেছিল এবং রাস্তা দিয়ে হাঁটার সময় মেশালকে বিষাক্ত পদার্থের ইনজেকশন দিয়েছিল। জর্ডানের কর্তৃপক্ষ এই হত্যা চেষ্টার বিষয়ে জানতে পারে এবং মোসাদের 2 সদস্যকে গ্রেপ্তার করে। জর্ডানের প্রয়াত বাদশাহ হুসাইন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের হস্তক্ষেপে নেতানিয়াহুকে প্রতিষেধক সরবরাহ করতে বাধ্য করায় এই হত্যা প্রচেষ্টা একটি রাজনৈতিক মাত্রা নেয়। 2011 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। সুন্নি মুসলমানরাই এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন। খালেদ মেশাল বিদ্রোহীদের সমর্থন দেন। হামাস নিজেও সুন্নি মুসলমানদের একটি সংগঠন, কিন্তু কৌশলগত কারণে হামাসের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ইরান, যার নেতারা সবাই শিয়া ধর্মাবলম্বী। এরপর ধীরে ধীরে মেশাল ও ইরানের সম্পর্কে চির ধরতে থাকে। ফলে বিশেষজ্ঞরা মনে করেন, খালেদকে হামাসের পরবর্তী নেতা হিসাবে দেখতে চায় না ইরান।
হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হাইয়াকে হামাসের পরবর্তী প্রধান হিসাবে প্রস্তাব করতে পারে ইরান। ইসমাইল হানিয়ার মতো খলিলও হামাসের দোহা ব্যুরো থেকে কার্যক্রম পরিচালনা করেন। তবে হামাসের একটা অংশ ও বিদেশের কিছু শক্তি খালেদ মেশালকেই হামাসের পরবর্তী প্রধান হিসাবে দেখতে চান। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে সর্বোচ্চ সংখ্যক বন্দী বিনিময় করল রাশিয়া। এক্ষেত্রে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল বা অর্থের বিনিময় হয়নি বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান 16 বন্দীকে মুক্তি দিয়েছে রাশিয়া। এরই মধ্যে 3 জন জন্মসূত্রের মার্কিন নাগরিক, 1 জন গ্রিন কার্ডধারী, 5 জন জার্মানির এবং 7 জন রুশ রাজবন্দী। তুরস্কের মধ্যস্থতায় মুক্তি পাওয়া পশ্চিমা নাগরিকদের মধ্যে ছিলেন ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ইভান গার্শকোভিচ এবং সাবেক মেরিন সেনা পল হুইলেন। গুপ্তচর বৃত্তির অভিযোগে 2023 সালে গার্শকোভিচকে 16 বছরের কারাদণ্ড দেয় রাশিয়ার আদালত। একই অভিযোগে হুইলেনকে আটক করা হয় 2020 সালে। বন্দীদের বিমানে তুলে দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হয় তুরস্কের আঙ্কারায়। দেশে ফেরা 10 বন্দীকে অভ্যর্থনা জানাতে মস্কোর বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র, জার্মানি, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং বেলারুশের কারাগারে এতদিন বন্দী থাকা 8 জনের মধ্যে রাশিয়ার ব্যবসায়ী, পার্লামেন্ট সদস্যের সন্তান, নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। এদিকে বন্দী বিনিময় হলেও রাশিয়াকে কোনো ছাড় দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড়ে ভূমিধসে মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে। এদিকে প্রবল বৃষ্টিতে দেশটির উত্তরে এখন পর্যন্ত 44 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে 14 জনের। প্রবল বৃষ্টি, বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত গোটা ভারত। এর মধ্যে বৃষ্টি এবং ভূমিধসের কারণে ওয়েনাড়ের মুন্ডাক্কায়, চূড়ালমালা, নুলপুঝা এবং আত্মামালা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। উদ্ধারকারী দল সেখান থেকে 3 শতাধিক লাশ উদ্ধার করেছে, আহত 2 শতাধিক। এখনও পাথরের নিচে আটকা পড়ে আছে অসংখ্য মানুষ। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। দক্ষিণের এই অতিবৃষ্টি থেকে রক্ষা পায়নি উত্তর ভারত। বন্যা এবং ভূমিধসের কারণে হিমাচল প্রদেশে বিভিন্ন জায়গায় মারা গেছেন 5 জন। মানালি চণ্ডীগড় সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। কুলু, মানালি এবং মান্ডিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। রাজধানী দিল্লিতে জলাবদ্ধতার কারণে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিক্ষোভ এবং সহিংসতার মধ্যেই বিরোধী দলীয় নেতা এডমন্ডো গঞ্জালেসকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দী নেতাকর্মী সমর্থকদের মুক্তি আর ফলাফল প্রত্যাখ্যান করে শনিবার বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য অপেক্ষায় থেকে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সামাজিক মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন দাবি জানিয়েছেন, জনগণের বিপুল জনসমর্থন বিরোধী নেতা এডমন্ডোর পক্ষে গেছে। এমন পরিস্থিতিতে সোমবার থেকে শুরু হওয়া প্রতিবাদ কর্মসূচি থেকে আটক বিরোধী দলের সমর্থকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে এডমন্ডোর দল ডেমোক্রেটিক ইউনিটি রাউন্ড টেবিল। শনিবার রাজধানী কারাকাসে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন ভেন্তে ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা। রাজনৈতিক অচল অবস্থায় সহিংসতা থামাতে অবিলম্বে ভোটের পূর্ণ তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছে ব্রাজিল, মেক্সিকো এবং কলম্বিয়া। এদিকে শর্ত সাপেক্ষে সংলাপের প্রস্তাব দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে যুক্তরাষ্ট্র হুমকি দেওয়া বন্ধ করলে সংলাপে বসবেন তিনি। গত রোববারের ভোটে মাদুরোকে 3য় মেয়াদে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।